একবার ভাবুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য আর ওঠেই না, দিন আসে না, শুধু এক অদ্ভুত অন্ধকার জমে গেছে পুরো পৃথিবী। একদিন, 2 দিন, তারপর সপ্তাহ পেরিয়ে মাস কেটে যায়, তবুও সূর্যের দেখা নেই। এই দৃশ্য কোনো সিনেমার না, এটাই বাস্তব। উৎকিয়াভিক, আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরের শহর, যেখানে প্রকৃতির নিয়মই যেন উল্টে গেছে। প্রতি বছর নভেম্বরের শেষে এই শহরে সূর্য অস্ত যায়, তারপর টানা 2 মাস ধরে আর ওঠে না। একে বলে পোলার নাইট বা মেরুর রাত্রি। প্রতিদিন কয়েক ঘন্টার জন্য আকাশে মৃদু আলো জ্বলে ওঠে, কিন্তু সূর্যের মুখ দেখা যায় না কখনো। তাপমাত্রা নেমে যায় -30°C। ঝড়ে হারিয়ে যায় মাটি আর আকাশের সীমানা। তবুও এখানকার মানুষ বেঁচে আছে। শিশুরা স্কুলে যায় কৃত্রিম আলোর নিচে, শিকারীরা বরফের সাগরে যায় সিল ধরতে, আর প্রায় 4000 মানুষ প্রতিদিন বাঁচে এমন এক জগতে যেখানে আলো নেই, শুধু অনন্ত রাত। আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক এই আজব দেশটিকে। উত্তর মেরুর অদূরে, যেখানে বরফে ঢাকা ভূমি আর উত্তরের হিমেল বাতাস একে অপরের সঙ্গে লড়ে চলে, সেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর এক শেষ মানব বসতি, উটকিয়াকভিক, যেটিকে একসময় সবাই চিনত ব্যারো নামে। এটি শুধু যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর নয়, বরং সমগ্র পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ীভাবে বসবাসযোগ্য স্থানগুলোর একটি। আর্কটিক সার্কেল থেকে প্রায় 320 মাইল উত্তরে এই ছোট্ট শহরটি যেন সভ্যতার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক প্রহরী। উটকিয়াকভিকের অবস্থান অত্যন্ত বিচিত্র। এটি আর্কটিক মহাসাগরের তীরে, যেখানে চুকচি সাগর এবং বিউফোর্ড সাগর মিলিত হয়েছে। এখানকার ভূমি একদম সমতল, বৃক্ষহীন এবং সারা বছর বরফে আচ্ছন্ন। ভূমির নিচে রয়েছে পার্মাফ্রস্ট, এমন এক বরফাচ্ছন্ন মাটি যা কখনো সম্পূর্ণভাবে গলে না। গ্রীষ্মের উপরে সামান্য অংশ গলে গিয়ে তৈরি করে এক ক্ষণস্থায়ী রঙিন দুনিয়া, যেখানে শৈবাল, লাইকেন ও ছোট ছোট আর্কটিক ফুল ফুটে ওঠে। কিন্তু এই সৌন্দর্য কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয় না। এরপর পুরো পৃথিবী আবার সাদা, নীরব ও হিমশীতল হয়ে যায়। এই শহরে যাওয়ার কোনো রাস্তা নেই। গাড়ি বা বাসে করে আলাস্কার অন্য কোনো শহর থেকে এখানে পৌঁছানো যায় না। আকাশপথে একমাত্র ভরসা, কিংবা গ্রীষ্মের কয়েকটি সপ্তাহে যখন সমুদ্রে বরফ গলে যায়, তখন জাহাজে করে পৌঁছানো যায়। এই বিচ্ছিন্নতা উটকিয়াকভিকের জীবনযাত্রাকে আলাদা করেছে। এখানকার মানুষদের বেশিরভাগই ইনুপিয়াত বা আলাস্কার আদি জনগোষ্ঠী, যাদের পূর্বপুরুষ হাজার হাজার বছর ধরে এই কঠোর পরিবেশে টিকে আছে। সমুদ্র ও বরফের মধ্যে নিজেদের জীবিকা গড়ে তুলেছে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এখানে সূর্য আর ওঠে না। এই ঘটনাকে বলা হয় পোলার নাইট, প্রায় 65 দিন ধরে চলা এক অবিরাম রাত। দুপুরবেলা তো সূর্যের আভা কেবল নীলচে বা বেগুনি আলোয় আকাশকে ভরিয়ে রাখে। তাপমাত্রা নেমে যায় -30°C বা তারও নিচে। কিন্তু এই অন্ধকারের মধ্যেই দেখা মেলে এক মহাজাগতিক সৌন্দর্যের। আকাশ জুড়ে নিচে বেড়ায় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। কিন্তু কয়েক মাসের মধ্যেই ঘটে একদম উল্টো ঘটনা। মে মাস থেকে আগস্ট পর্যন্ত সূর্য আর অস্ত যায় না। এই সময়কে বলা হয় মিডনাইট সান। টানা 3 মাস সূর্য আকাশে জ্বলতে থাকে। 24 ঘন্টা ধরে আলো থাকে পৃথিবীতে। রাত আর দিনে মিশে যায় একটানা উজ্জ্বল সময়। রাত 12টাতেও বাইরে থেকে দেখা যায় দুপুরের মতো আলো। মানুষদের শরীরের সময় ধারণা হারিয়ে যায়, ঘুম আর কাজের পার্থক্য মুছে যায়। প্রায় 4500 জন মানুষ এখানে বসবাস করে, এবং তাদের মধ্যে বেশিরভাগই হলো ইনুপিয়াত এস্কিমো, উত্তর আমেরিকার সবচেয়ে প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর একটি, যাদের ইতিহাস আর্কটিক বুকে 1500 বছরেরও বেশি পুরনো। ইনুপিয়াতদের কাছে বেঁচে থাকা মানে প্রকৃতিকে জয় করা নয়, বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শিখেছে কিভাবে বরফে ঢাকা সমুদ্র, হিমশীতল হাওয়া আর প্রাণীর মনে হওয়া জমিন থেকে জীবন খুঁজে নিতে হয়। তাদের জীবন আবর্তিত হয় শিকার ও মাছ ধরার চারপাশে। তারা শিকার করে বউহেড তিমি, সিল, ওয়াল্লাস, কারিরু, আর মাছ ধরে হোয়াইট ফিশ, আর্কটিক চার, সালমন প্রভৃতি। এগুলো শুধু খাবার নয়, তাদের কাছে এগুলো হলো একটি প্রকৃতির উপহার, যা পেতে গেলে আগে প্রকৃতিকে সম্মান করতে হয়। তাদের সংস্কৃতি মূলত সমাজ ও ঐক্যের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, কারণ আর্কটিকের এই একাকী কঠিন জীবনে কেউ একা টিকে থাকতে পারে না। তাই ইনুপিয়াত শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় শিকার, বরফে চলাফেরা, সমুদ্র চেনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একসঙ্গে কাজ করা, ভাগাভাগি করা আর গল্প বলা। গল্প তাদের কাছে শুধু বিনোদন নয়, এটা হলো ইতিহাস, জ্ঞান আর আত্মার ধারাবাহিকতা। পূর্বপুরুষদের গল্পের মাধ্যমে তারা শেখে ধৈর্য, সাহস আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা। তাদের অন্যতম মহোৎসব হলো নালুকাটাক, একটি ঐতিহ্যবাহী তিমি উৎসব যা অনুষ্ঠিত হয় সফল শিকার মৌসুমের পর। যখন কোনো শিকার দল তিমি নিয়ে ফিরে আসে, তখন পুরো শহর উৎসবে মেতে ওঠে। মাংস, চর্বি সবার আগে ভাগ করে দেওয়া হয়, যেন কেউ ক্ষুধার্ত না থাকে। এটি শুধু ভোজ নয়, এটি এক মিলনের অনুষ্ঠান, যেখানে গান বাজে, নাচ হয়, হাসি ছড়ায় বরফের উপর। আর এই উৎসবের সবচেয়ে চেনা মুহূর্ত হলো ব্ল্যাঙ্কেট টস, সিলের চামড়া দিয়ে তৈরি বিশাল এক চাদর, যার উপর মানুষকে উপরে ছুঁড়ে তোলা হয়। এটি প্রতীকীভাবে প্রকাশ করে তিমি আত্মা ও মানুষের ঐক্য। আজও তারা বিশ্বের খুব অল্প কিছু জাতিগোষ্ঠীর মধ্যে একটি, যারা আইনসিদ্ধভাবে তিমি শিকার করতে পারে। তাদের জন্য নির্ধারিত আছে কঠোর আন্তর্জাতিক কোটা সীমা, যেন প্রজাতির ক্ষতি না হয়। কিন্তু ইনুপিয়াতদের কাছে এই কোটা শুধু সংখ্যা নয়,
এটি তাদের অস্তিত্বের প্রতীক, কারণ তিমি শিকার তাদের পূর্বপুরুষ, তাদের ভূমি এবং তাদের সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত। আজ যখন আধুনিকতা ধীরে ধীরে আর্কটিকেও পৌঁছে গেছে, স্নো মোবাইল, কুকুরে গাড়িকে প্রতিস্থাপন করেছে, ফোন আর ইন্টারনেট যুক্ত করেছে বাইরের বিশ্বের সঙ্গে, তবু ইউরোপীয় সংস্কৃতির হৃদয় এখনও অটুট। এখানে 1 গ্যালন দুধের দাম $10-এরও বেশি, কারণ সবকিছু খাবার, পোশাক এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্লেনে করে আনতে হয়। কোনো রাস্তা নেই যা এই শহরকে আলাস্কার অন্য জায়গার সঙ্গে যুক্ত করে। গ্রীষ্মের অল্প কিছু সময় যখন বরফ গলে যায়, তখন জাহাজে করে কিছু পণ্য আনা হয়। বছরের বাকি সময়ে শহরটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে, তাই জীবনের খরচ এখানে আমেরিকার অন্য শহরের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি। টাটকা ফল বা সবজি পাওয়া এখানে প্রায় অসম্ভব, তাই মানুষ শীতের সময় মাংস সংরক্ষণ করে রাখে এবং অনেক সময় শিকার বা সামুদ্রিক প্রাণী ধরেই জীবনযাপন করে। বাড়ি, স্কুল, হাসপাতাল সবকিছু বরফের জমাট মাটির উপর তৈরি, যাতে ভবনের গরমে নিচে বরফ না গলে যায়। অনেক জায়গায় সব ভবন টানেলের মতো ইনডোরের পথে সংযুক্ত, যাতে মানুষ বাইরে না গিয়ে চলাফেরা করতে পারে। হাসপাতালগুলোতে রয়েছে বিশেষ ব্যবস্থা ফ্রস্টবাইট বা হাইপোথার্মিয়ার চিকিৎসার জন্য। স্কুলগুলোতে শুধু সাধারণ শিক্ষা নয়, শেখানো হয় ইউরোপীয় ঐতিহ্য, কিভাবে শিকার করতে হয়, কিভাবে বরফে বাঁচতে হয় এবং কিভাবে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু উটকিয়া পিক শুধু বাসযোগ্য একটি জায়গা নয়, এটি পৃথিবীর ভবিষ্যৎ বোঝার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে অবস্থিত ব্যারো অ্যাটমসফেরিক বেসলাইন অবজারভেটরি, যা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলবায়ু গবেষণা কেন্দ্র। বিজ্ঞানীরা এখানে পর্যবেক্ষণ করেন গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও গলতে থাকা বরফের প্রভাব। এখানকার মাটির নিচে জমে থাকা বরফ পার্মাফ্রস্ট গলতে শুরু করেছে, ফলে হাজার বছরের পুরনো কার্বন বেরিয়ে আসছে, যা বৈশ্বিক উষ্ণতার বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে। উটকিয়া পিক থেকে সংগৃহীত প্রতিটি তথ্য আমাদের বলে দেয় পৃথিবীর জলবায়ু কত দ্রুত বদলে যাচ্ছে। বহু বছর ধরে জায়গাটির নাম ছিল ব্যারো, যা 1800 সালের দিকে ব্রিটিশ অভিযাত্রীরা দিয়েছিল, কিন্তু 2016 সালে স্থানীয় জনগণ ভোট দিয়ে ঠিক করেন যে তারা তাদের পুরনো ইউরোপীয় নাম উটকিয়া পিক পুনরুদ্ধার করবেন, যার অর্থ যেখানে মানুষ বন্য মূল সংগ্রহ করে। এই নাম পরিবর্তন ছিল এক গর্বের ঘোষণা, তাদের সংস্কৃতি ও পরিচয় পুনরুদ্ধারের প্রতীক, যে শতাব্দী পর শতাব্দী টিকে আছে এই বরফের দেশে। উটকিয়া পিকের জীবন একই সাথে ভয়ঙ্কর ও মুগ্ধকর। নভেম্বরের মাঝামাঝি যখন শেষ সূর্যাস্ত ঘটে, তখন শুরু হয় 65 দিনের দীর্ঘ অন্ধকার। এই সময় মানুষ গল্প বলে, উৎসব করে, আলো জ্বালিয়ে মনোবল ধরে রাখে। জানুয়ারির শেষের দিকে যখন সূর্য আবার প্রথমবারের মতো ওঠে, তখন পুরো শহর আনন্দে ফেটে পড়ে। আবার যখন গ্রীষ্ম আসে, সূর্য কখনো অস্ত যায় না, তখন মানুষদের শিখতে হয় আলোয় ঘুমাতে। মেরু ভালো প্রায় শহরের আশেপাশে ঘুরে বেড়ায়, তাই মানুষকে সবসময় সতর্ক থাকতে হয়। শিশুরা বাইরে খেলতে যাওয়ার আগে চারপাশ পরীক্ষা করা হয়। খাবারের গন্ধ অনেক সময় বন্যপ্রাণীরা শহরের দিকে চলে আসে, তাই প্রত্যেক ঘরে প্রস্তুতি থাকে জরুরি অবস্থার জন্য। শিক্ষা ব্যবস্থাও এখানে আলাদা। নর্থ লোক বড় স্কুল ডিস্ট্রিক্ট, যার প্রধান কার্যালয় এখানেই, যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূরবর্তী অঞ্চলের স্কুলগুলো পরিচালনা করে। শিক্ষকরা সাধারণত বাইরে থেকে উড়ে এসে পড়ান। অনেক সময় আবহাওয়া খারাপ থাকলে স্কুল বন্ধ রাখতে হয়। তবে একটা প্রশ্ন শেষে রয়ে যায়, আপনি কি পারতেন এইরকম পরিবেশে টিকে থাকতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।